কোচবিহার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। উত্তম সন্দেহভাজন অনুপ্রবেশকারী, তাই তার বিরুদ্ধে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালে মামলা। ভোট এলেই কেন এনআরসি নিয়ে কথা? এনআরসি কি? আপনার দেশে এই মুহূর্তে যে সমস্ত মানুষজন আছে সেই সমস্ত নাগরিকদের পরিচয়, তারা কোন জায়গার মানুষ ইত্যাদি, এই সমস্ত কিছু নিয়ে একটা পঞ্জি, একটা খাতা, যেখানে এদের সবার নাম লেখা আছে, সবার ঠিকানা লেখা আছে, সবার বয়সের একটা ধারণা আপনার কাছে আছে। কারা এনআরসির নোটিশ পেতে পারেন? যেখানে আপনি বিদেশ থেকে আসলে আপনাকে রিপোর্ট করতে হয়, ওই ফরেনার্স ডিপার্টমেন্ট এটার খোঁজ রাখে, হিসাব রাখে, আপনার ভিসার ডেট পেরিয়ে যাওয়ার পর আপনি আছেন কিনা সেই অনুযায়ী নোটিশ পাঠানো হয় ইত্যাদি ইত্যাদি। এছাড়া যে দ্বিতীয় প্রসেসটা, যে আপনি একজন বিদেশি এবং আপনি অবৈধভাবে কাগজপত্র ছাড়া ভারতবর্ষে থাকছেন, তাহলে তার সজ্ঞান নিয়ে, সেটাকে কগনিজেন্স নিয়ে তারপরে আপনার কাছে একটা নোটিশ আসতে পারে। যদি কোনো ব্যক্তি এই ধরনের নোটিশ পান, তাহলে কি করণীয়? যদি এরকম ধরনের নোটিশ কেউ পায়, তাহলে তাকে সবার আগে দেখতে হবে যে কোন অথরিটির কাছ থেকে সে চ্যালেঞ্জড হয়েছে। যে অথরিটির কাছ থেকে সে চ্যালেঞ্জড হয়েছে, সেটা এবার ফরেনার্স অ্যাক্টের আন্ডারে কোনো অথরিটি, নাকি ডিএম এর অফিসে তাকে ডাকা হয়েছে, নাকি ব্লক লেভেলে অলরেডি এনআরসির জন্য অফিসিয়াল নিয়োজিত হয়েছে, কার কাছে যেতে হবে সেটা ওই অর্ডার অনুযায়ী যেতে হবে। এমন কোনো সেন্ট্রালাইজড অথরিটি এখন অবধি নেই যে সেন্ট্রালাইজড অথরিটি ডাইরেক্টলি আপনাকে একটা নোটিশ দেবে এবং সেই নোটিশ দেওয়ার পরেই বলবে আচ্ছা এবার চলো পোটলা পুটলি বাঁধো। এমনটা হওয়ার উপায় এখন অবধিও নেই। অসম ছাড়া কেন অন্য কোথাও এনআরসি চালু হয়নি? কোনো কেন্দ্রীয় সরকারকেই আমরা এটা বলতে পারি না, কোনো রাজ্য সরকারকেও আমরা এটা বলতে পারি না যে আপনারা এনআরসি করেছেন। সর্বানন্দ সোনোয়াল, যিনি পরবর্তীতে আসামের অত্যন্ত বড় নেতা হয়ে ওঠেন, এই সর্বানন্দ সোনোয়াল মহাশয় যখন সুপ্রিম কোর্টে যান, তিনি এই প্রসেসটা তৈরি করিয়ে আনেন যে এনআরসি হোক, এবং সেই মামলার শুনানি চলতে চলতে সেই মামলার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের নিজের সুপারভিশনে ট্রাইব্যুনাল গঠিত হয়। সেই ট্রাইব্যুনাল গঠিত হয়ে স্পেশাল অফিসার রাখা হয়, স্পেশাল অফিসার রেখে শুধু আসামে এনআরসি করানো হয়। এই পদ্ধতিটা আইনি, এটা বুঝতে হবে যে পদ্ধতিটা রাজনৈতিক নয়, পদ্ধতিটা আইনি। কিন্তু সেই আইনি পদ্ধতিটাকে যেটা ড্রাইভ করছে সেটা হচ্ছে এই উদ্বাস্তু বিরোধিতার রাজনীতি, এই অভিবাসন বিরোধিতার রাজনীতি। এনআরসি আর ভোটের রাজনীতি। যে পিছিয়ে পড়া মানুষ, গরিব দরিদ্র মানুষ, অভিবাসী মানুষজনের ক্ষেত্রে পঞ্জীকরণটা খুব কঠিন হয়ে ওঠে। তাদের কাছে যথেষ্ট কাগজপত্র পাওয়া যায় না। যেমন আসামের একাধিক বন্যা কবলিত এলাকায় মানুষজনের পক্ষে কাগজপত্র রাখা খুব কঠিন। এবার আজকে সরকার ডিজি লকার তৈরি করেছে। অভিবাসী মানুষেরা যখন নিজেদের কাগজপত্র জমা দিচ্ছে, সরকার বলছে এই কাগজ আপনি আপনার রাজ্য থেকে ভেরিফাই করিয়ে আনুন। যে রাজ্যে আজ থেকে 40 বছর আগে আপনি থাকতেন, 40 বছর আগে সেখান থেকে রেশন কার্ড হয়েছিল, সেই অরিজিনাল রেশন কার্ড আপনি ভেরিফাই করিয়ে আনুন। এবং সেই সমস্ত রাজ্য সরকার তখন সেই কাগজপত্র পাঠাতে প্রচুর দেরি করছে। সুপ্রিম কোর্টের একাধিক অবজারভেশন আছে এই সম্বন্ধে। একাধিকবার তারা অর্ডার দিয়েছে যে আচ্ছা আরো 6 মাস সময় বাড়ানো হলো, আরো 3 মাস সময় বাড়ানো হলো। কেন? কেননা রাজ্য সরকার কাগজপত্র পাঠাতে পারছে না। যারা এই অবস্থার মধ্যে পড়ে আছে তাদেরকে তো কোনো ডিজি লকার বাঁচাতে আসছে না। এই যে মার্জিনালাইজড মানুষজন, এই যে একেবারে দারিদ্র্যের সীমায় বসে থাকা, অধিকারের সীমার ওপারে বসে থাকা মানুষজন, তাদের পঞ্জীকরণ কিভাবে হবে এ আমরা জানি না। পঞ্জীকরণের সমস্যাটাকে ভোটের সঙ্গে যদি যোগ করে ফেলা হয়, তাহলে এই মানুষজনগুলি যাদের সামাজিক এবং অর্থনৈতিক অধিকার বলতে প্রায় কিছুই আমরা দিয়ে উঠতে পারিনি, রাষ্ট্র দিয়ে উঠতে পারেনি, সেই মানুষগুলোর ওপরেই, অর্থাৎ মরার ওপর খাড়ার ঘা পড়বে যে তাদের যে শেষ রাজনৈতিক অধিকারটুকুন সেটুকুনিও চলে যাবে।